আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন এই বিমানটি বিধ্বস্ত করিয়ে পাইলট আসলে প্যারাশুট দিয়ে নিজে একটা নিরাপদ অবতরণের চেষ্টা করেছিলেন, না হলে বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার পর পাইলট বেঁচে থাকলেন কি করে। এরপর প্রশ্ন উঠেছিল যে ঠিক কিভাবে এরকম একটা সামরিক বিমান উড্ডয়ন করতে পারলো এবং কেন উড্ডয়নের 12 মিনিটের মাথায় এসে পাশে জলাভূমি থাকবার পর মানে এতটা জনবহুল নয়, ক্ষয়ক্ষতি কম হতে পারত এমন জায়গায় নিয়ে গিয়ে বিমানটিকে বিধ্বস্ত করানোর পুরোপুরি পরিস্থিতি থাকবার পরেও পাইলট কেন এটাকে এনে একটা ভবনের ওপরেই ফেললেন। বাংলাদেশে 2025-এর জুলাইয়ে ইউনূস সরকারের আমলে একটা স্কুল ভবনের ছাদের ওপর বিরাট সামরিক বিমান ভেঙে পড়ার যে ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেই ঘটনাটি নিয়ে নিহতদের পরিবারগুলোর শোক, ক্ষোভ, প্রশ্নের যে কোনো অবসান হয়নি তার প্রমাণ নিহত শিশুদের একজনের পিতা আদালতে গিয়ে সে সময়কার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সরকার প্রধান মোহাম্মদ ইউনূস সহ 16 জনের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা করেছেন। মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গ আসিফ নজরুল, তখনকার শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার, রিজওয়ানা হাসান, এদেরকে যেমন তিনি সেই মামলায় দোষী সাব্যস্ত করেছেন, ঠিক তেমনি ভাবে বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান সহ বিমান বাহিনীর কর্মকর্তাদের এর মধ্যে অভিযুক্ত করে তিনি বলেছেন ওই পিতার মামলার আবেদনে বলা হয়েছিল যে এদের সুস্পষ্ট গাফিলতি এবং অবহেলার কারণে এমন সামরিক বিমান জনবহুল এলাকার ওপর, স্কুলের ওপর দিয়ে যেতে পারছিল এবং বিধ্বস্ত হয়ে এই পিতার শিশু সহ অনেক পরিবারকে তাদের সন্তানহারা করেছে এবং পরিবারগুলো এখন পর্যন্ত ওই দুর্ঘটনায় আহত, পঙ্গু, অচল হয়ে পড়া শিশুদের নিয়ে একটা বিপর্যয়কর পরিস্থিতি কাটাচ্ছে। ওই মামলাটি আদালত যে গ্রহণ করে নাই তাতে এটা সুস্পষ্ট যে বিএনপি সরকার, তারেক রহমান সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তখনকার বিমান বাহিনী প্রধান, যিনি এখনো বিমান বাহিনী প্রধান, কিংবা কোনো সংস্থার কোনো গাফিলতি ওই দুর্ঘটনাটির বিষয়ে তদন্ত করে দেখতেও আগ্রহী নয়। কারণ মনে রাখতে হবে যে ইউনূস আমলে যত ভয়াবহ সব দুর্ঘটনা ঘটে গেছে সেসবের পরপরই ইউনূস সাহেব ওই যে যমুনায় তার দরবারে ডেকে নিয়ে বিএনপি জামায়াত যে বিভিন্ন ভাবে একরকমের বুঝ দিতেন এবং তার মাধ্যমে বিএনপি জামাত সহ সকল দল যে তাকে একরকমের কথা দিয়ে আসতো যে তিনি যদি শেষ পর্যন্ত নির্বাচনটা দেনও তাহলেও কখনো আর তাকে কোনো সমস্যায় পড়তে হবে না, বিএনপি সম্ভবত সেই শর্ত পালন করতে চাইছে। ওই যে মাইলস্টোনের শিশুরা যখন দগ্ধ শরীরে হাসপাতালে ছুটোছুটি করছেন, তাদের পিতামাতারা দগ্ধ শরীরের শিশুদেরকে নিয়ে, যখন কতজন নিহত হয়েছেন মাইলস্টোনে তা নিয়ে এখনো মাইলস্টোনের ছাত্র, শিক্ষক, কর্মী এবং অভিভাবকদের মনে সন্দেহ আছে। এখন পর্যন্ত কতজন নিহত হয়েছেন, কতজন আহত হয়েছেন এই বিষয়ে কোনো পূর্ণাঙ্গ তালিকা সরকারের তরফে প্রকাশ করা হয় নাই। তখন মনে রাখতে হবে ওই দুর্ঘটনার পরপরই পত্রিকায় ছবি প্রকাশ হয়েছিল যে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ হাস্যোজ্জ্বল মুখে কমলার জুস খাচ্ছেন আর ইউনূসের সঙ্গে আলাপ করছেন যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। এবং এরপর আমরা আর কোনো রাজনৈতিক দলের মুখে সেই প্রশ্নগুলো শুনিনি যে প্রশ্নগুলো এখন এই নিহত শিশুর পিতা তুলেছেন এবং যে প্রশ্নগুলো তখনও 2025-এর জুলাইয়েও বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে যে প্রথমত কি করে সম্ভব সামরিক বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান এমন জনবহুল এলাকার উপর দিয়ে উড্ডয়ন করছিল, কি করে সম্ভব বিমান বাহিনীর একজন পাইলট তৌকির আহমেদ সাগর তিনি নাকি
প্রথমবারের মতো একটা বিমান এককভাবে পরিচালনা করছিলেন এবং দিনে দুপুরে জনবহুল এলাকার উপর দিয়ে এমন একটা সামরিক বিমান তাকে চালাতে দেওয়ার অনুমতি দিয়েছিল এই বিমান বাহিনী। আর এই শিশুর পিতা যখন মামলাটা করতে গেছেন তখন মনে রাখতে হবে তার কদিন মাত্র আগে এপ্রিল মাসের শেষ দিকে বাংলাদেশ সরকারকে একটা জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করতে হয়েছে বিমান বাহিনীর ভেতরে পাকিস্তান গোয়েন্দা সংস্থার সরাসরি তথ্যের ভিত্তিতে যে বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে আফগান তালেবান হিসেবে পরিচিত তেহরিকি তালেবান পাকিস্তান, যেই সশস্ত্র জঙ্গি গোষ্ঠীটি আফগান পাকিস্তান সীমান্তে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত, বাংলাদেশ বিমান বাহিনীর অনেক কর্মকর্তারা এবং সদস্যদের একটা অংশ সেই আফগান তালেবান বা তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপিতে যোগ দিতে উদ্যোগী হয়েছেন। বিভিন্ন জন এরই মধ্যে পালিয়ে গেছেন, এরই মধ্যে অনেকে সেই যুদ্ধে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং একটা বিরাট অংশ বিমান বাহিনীর এই জঙ্গি সংগঠনটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন। তখন সেই প্রশ্নগুলো আবারও মনে পড়ে যে প্রশ্নগুলো উঠেছিল মাইলস্টোনের বিমান দুর্ঘটনা হবার পর, যে বিমানটি শিশুদের মাথার ওপর ভেঙে পড়ল স্কুল ভবনের ছাদের ওপর এবং সেই ভবনের ছাদের ওপর ভেঙে পড়বার পর পুরো ভবনটি আগুন লেগে গেল এবং শিশুরা নিহত হলেন, অগ্নিদগ্ধ শিশুরা গায়ে আগুন লাগা অবস্থায় ওই ভবন থেকে একের পর এক বেরিয়ে আসছেন, সেসব মর্মান্তিক ভয়াবহ ছবি সব আমরা দেখলাম। অথচ সেই বিমানের পাইলট কিনা আইসিইউতে যাওয়ার অবস্থায় বেঁচে থাকলেন। মানে দুর্ঘটনাস্থল থেকে বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার পর নাকি বিমানের পাইলটকে উদ্ধার করা গেল এবং তাকে নিয়ে যাওয়া হয়েছিল সামরিক হাসপাতাল সিএমএইচ এর আইসিইউতে। সে সময় থেকে প্রশ্ন উঠেছিল যে তার মানে কি এমন ঘটনা ঘটে থাকতে পারে কিনা যে এই বিমানটি বিধ্বস্ত করিয়ে পাইলট আসলে প্যারাশুট দিয়ে নিজে একটা নিরাপদ অবতরণের চেষ্টা করেছিলেন, না হলে বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার পর পাইলট বেঁচে থাকলেন কি করে। এরপর প্রশ্ন উঠেছিল যে ঠিক কিভাবে এরকম একটা সামরিক বিমান উড্ডয়ন করতে পারলো এবং কেন উড্ডয়নের 12 মিনিটের মাথায় এসে পাশে জলাভূমি থাকবার পর, মানে এতটা জনবহুল নয়, ক্ষয়ক্ষতি কম হতে পারতো, এমন জায়গায় নিয়ে গিয়ে বিমানটিকে বিধ্বস্ত করানোর পুরোপুরি পরিস্থিতি থাকবার পরেও পাইলট কেন এটাকে এনে একটা ভবনের ওপরেই ফেললেন। তখন সেনাবাহিনীর তরফে আইএসপিআর সেনা জনসংযোগ পরিদপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল যে এই বিমানটি নাকি যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল এবং সে কারণে পাইলট সকল প্রচেষ্টা নেওয়া সত্ত্বেও একে নির্জন জায়গায় নিয়ে বিধ্বস্ত করাতে পারেননি। তাকে ওই বিমানটিকে শেষ পর্যন্ত মাইলস্টোন স্কুলের ছাদের ওপরেই বিধ্বস্ত করাতে হয়েছিল। অথচ নভেম্বর মাসে এসে 2025-এর যখন ইউনূস সরকারের হাতে, ইউনূস সরকারের গড়ে দেওয়া তদন্ত কমিশন নাকি একটা রিপোর্ট দেয়, তখন প্রেস সচিব শফিক সংবাদ মাধ্যমে বেরিয়ে এসে বললেন যে এই ঘটনাটি ঘটতে পেরেছিল, এই দুর্ঘটনাটি ঘটতে পেরেছিল কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি ছিল। পাইলট যেভাবে বিমানটি উড়িয়েছিলেন তখন থেকেই ত্রুটির শুরু হয়েছিল। তাহলে পাইলটের যদি দক্ষতায় সমস্যা থাকে, এমন অদক্ষ পাইলটকে যে জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চালাতে দেওয়া হলো, সেজন্য কি বিমান বাহিনীর কর্মকর্তাদেরকে দোষী সাব্যস্ত করে মামলা করতে পারবেন না নিহত শিশুর পিতা? কি করে আদালত সেই মামলার আবেদনটি খারিজ করে দিল যে যথেষ্ট নাকি তথ্য প্রমাণ নাই? যে দেশে এখন তারেক রহমানকে 2007 সালের 1/11 সরকারের সময় হেফাজতে নিয়ে নির্যাতন করেছিলেন, এর দায়ে 1/11-র এক কুশীলব জেনারেল মাসুদ সহ কয়েকজন সেনা কর্মকর্তাকে নিয়ে এসে এই 2024-এর জুলাই আগস্টের হত্যা মামলা দিয়ে রিমান্ডের পর রিমান্ডে নিয়ে সেই 1/11 সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে। অথচ মাইলস্টোনের ঘটনাটিতে
সরকারের রাষ্ট্রের বিমান বাহিনীর বড় ধরনের গাফিলতি চিহ্নিত করে একজন নিহত শিশুর পিতা যখন আদালতে মামলা করতে যাচ্ছেন, সে মামলার আবেদন যে যথেষ্ট তথ্য প্রমাণ নাই বলে খারিজ হয়ে যাচ্ছে, বুঝতে অসুবিধা হয় না। সরাসরি ভাবে এ প্রতিশ্রুতিও নিশ্চয় বিএনপি সরকার দিয়ে এই নির্বাচনটা আয়োজন করাতে পেরেছিলেন ইউনূস সরকারকে, যে তারা অনেক অপকর্মের মতো এই মাইলস্টোন ঘটনাটিরও কখনো তারা তদন্ত হতে দেবেন না। কি ঘটেছিল সে সময় সেটা এক রকমের ধামাচাপা দেওয়া হবে। পাইলটের অদক্ষতায় কি সমস্যা ছিল? তাহলে সেই তদন্ত কমিশনের রিপোর্টটি এখন পর্যন্ত প্রকাশ করা হলো না কেন? 2026-এ সরকার পরিবর্তনের পর মার্চ মাসে গিয়ে কিন্তু হাইকোর্টের তরফ থেকেও একটা রুল জারি করা হয়েছিল, যেখানে একটা রিটের প্রেক্ষিতে এই রুল জারি করে বলা হয়েছিল যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনটি কেন গণমাধ্যমে প্রকাশ করা হবে না এবং কেন ভুক্তভোগীদেরকে ওই তদন্ত কমিশনের রিপোর্টের অনুলিপি দিতে নিষ্ক্রিয়তাকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত বলে ঘোষণা করা হবে না। অথচ সেই রুলের পরেও কিন্তু কি ছিল ওই তদন্ত কমিশনের রিপোর্টে তা জানবার কোনো উপায় হয় না। একমাত্র যে প্রেস সচিব শফিক বেরিয়ে বললেন পাইলটের অদক্ষতা, অথচ জুলাইয়ে বিমান বিধ্বস্ত হওয়ার পর সেনা জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর কিন্তু বলেছিল সমস্যা ছিল বিমানে। কাজে এখন পর্যন্ত এই রহস্য কিন্তু ভেদ হয় নাই। অথচ আদালত এই মামলাটি নিতে অস্বীকৃতি জানালেন। নিহত শিক্ষার্থী উক্কো ছাইং মারমার বাবা উসাই মং মারমা যে আবেদনটি করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে ঘটনার সময় সরকার প্রধানের দায়িত্বে থাকা মোহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দুর্ঘটনা কবলিত যুদ্ধ বিমানটি তার অধীন ও নিয়ন্ত্রণাধীন ছিল। দুর্ঘটনার পর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেবেন, কিন্তু তিনি দায়িত্ব পালনে অবহেলা, প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণা করেছেন। আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, সিয়ার আবরার, শফিকুল আলমরা ওই সময় অগ্নিদগ্ধদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা, উপকরণ এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা নির্দেশনা দিতে মারাত্মক রকম অবহেলা করেন। মানে ভাবা যায়, মানে জুলাই শহীদদের পরিবাররাও এখনো সারা বাংলাদেশে এই প্রতিবাদ জানান, এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন যে সরকার থেকে তারা যথাযথ ক্ষতিপূরণ পান নাই। এই মাইলস্টোনের ঘটনার পরেও কিন্তু আমরা শুনেছিলাম আহতদের পরিবার 1 কোটি টাকা করে দেওয়া হবে, নিহতদের পরিবারকে 5 কোটি করে দেওয়া হবে। এখন নিহত শিশুর পিতা বলছেন যে ক্ষতিপূরণ দিতে অবহেলা, প্রতিশ্রুতি ভঙ্গ এবং প্রতারণা করেছেন। শুধু তাই নয়, তারা এমনকি উদ্ধার কার্যক্রম, চিকিৎসা ব্যবস্থা, উপকরণ এসব পরিচালনা ও নির্দেশনা দিতেও মারাত্মকভাবে ব্যর্থ হয়েছিলেন। মনে থাকবে আপনাদের যে 21শে জুলাই ওই দুর্ঘটনার পর যখন সিয়ার আবরার, আসিফ নজরুল আর প্রেস সচিব শফিক মিলে উত্তরার মাইলস্টোন স্কুল কলেজে গিয়েছিলেন, তখন সেখানে তাদেরকে শিক্ষার্থী অভিভাবকরা অনেক ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখেন, কারণ তারা দাবি করেছিলেন, তাদের সন্দেহ ছিল যে যথাযথভাবে উদ্ধার কাজ যেমন পরিচালিত হয়নি, যথাযথভাবে নিহত আহতদের তালিকাও প্রকাশ করা হয় নাই। কারণ দুর্ঘটনার অনেক দিন পর ওই স্কুল কলেজের অধ্যক্ষ সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে অন্তত 590 জন শিক্ষার্থী ওই সময় ওই ভবনের ভেতর উপস্থিত ছিলেন। অথচ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিহতদের যে সংখ্যা প্রকাশ করা হয় তা মাত্র 35 জন হওয়ায় অনেকের কাছে এই সংখ্যাটা বিশ্বাসযোগ্য হয় নাই। বিস্ময়কর হচ্ছে, না ডক্টর ইউনূস, না বিমান বাহিনী প্রধান, না সরকারের কোনো বড় কর্তৃপক্ষ নিহত শিশুদের সকল পরিবারকে একত্র করে একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছেন, না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নিহত এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। এই সব সন্দেহ তখন এই নিহত শিশুর পিতা যে আবেদনটি করেছিলেন, সেখানে তিনি বিমান বাহিনী প্রধান সহ বিমান বাহিনীর 2 জন কর্মকর্তাকেও চিহ্নিত করে মামলায় আসামি হিসেবে অভিযুক্ত করতে চেয়েছিলেন এবং সেখানে তিনি অভিযোগ এনেছিলেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান এবং বিমান বাহিনী কর্মকর্তা মোর্শেদ মোহাম্মদ খায়রুল আফসার এবং রিফাত আক্তার জিজুর বিরুদ্ধে যে তাদের নির্দেশে এবং অনুমতি নিয়ে বিমান বাহিনীর বিমানগুলো উড্ডয়ন করে থাকে,
তারা অর্পিত দায়িত্ব পালন না করে ঢাকা শহরের মতো ঘন বসতিপূর্ণ এলাকায় ত্রুটিপূর্ণ যুদ্ধবিমান উড্ডয়নের অনুমতি দেন। বিস্ময়কর নয় যে সেসব প্রশ্নের উত্তর কিভাবে ওরকম একটা বিমান উড়তে পারলো, কার গাফিলতি ছিল, যদি বিমানে ত্রুটি থাকে কার সেটা দেখে ওঠানোর কথা ছিল, যদি পাইলটের ত্রুটি থাকে, অদক্ষতা থাকে, কার সেটা দেখভাল করার কথা ছিল। এই কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ইউনূস আমলে যেমন বিমান বাহিনী পার পেয়ে গেছে, ঠিক তেমনি ভাবেই তারেক রহমান সরকারও এই পুরো বিষয়টিকেই যে ধামাচাপা দিতে চাইছেন তার প্রমাণ এই নিহত শিশুর পিতার আদালতের দুয়ারে গিয়ে ফিরে আসার ঘটনা। পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি, শেখ হাসিনার অভিনন্দন বনাম বিএনপির উদ্বেগ, নেপথ্যের রাজনীতির আসল রহস্য। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ বিজেপির পশ্চিমবঙ্গ জয়ে একটি অভিনন্দন বার্তা আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজ থেকে শুরু করে মানুষের ফেসবুক ওয়ালে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এখন পর্যন্ত বিএনপির কি কোনো অভিনন্দন বার্তা দেখেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির জয়? দেখেননি। আপনারা শোনেন না যে বিএনপি নাকি বিজেপির সাথে দল টু দল বিএনপি বিজেপি সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, আবার বিএনপি সরকার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, আবার ভারতের সমর্থনে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। হ্যাঁ, সমর্থন আছে, ছিল, কিন্তু বিএনপি যে দিনকে দিন ভারতের সাথে বিট্রে করছে বা বিট্রে ইতিমধ্যে করেছে, ভারত এটা কিন্তু ইতিমধ্যে বুঝতেও পেরেছে। আসলে একটা কথা আছে, জোর করে পীড়িত হয় না। বিএনপি ভারতের সাথে যে সম্পর্কটা রেখেছে বা রাখতে চাইছে, এটি হচ্ছে জোর করে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেছেন, তার সাথে প্রধানমন্ত্রীর একজন পররাষ্ট্র উপদেষ্টা বা বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরও ছিলেন। হুমায়ুন কবির বিজেপি নেতাদের সাথে দেখা করেছেন, শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো সব হচ্ছে জোর করে। এই জোর করে যে সম্পর্ক হয় না, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ জয়ে সেটি আরেকবার প্রকাশিত হলো, যার কারণে সার্বিকভাবে পরিস্থিতি ভারতের সাথে আসলে বিএনপির যাবে না, বিএনপির সম্পর্ক হবে না, কিছুতেই সম্পর্ক হবে না। এমনকি আমি আগাম একটি ভবিষ্যৎবাণী করে রাখছি যে বিএনপির সাথে ভারতের সম্পর্ক বিএনপি যদি কন্টিনিউ করে আরো কিছুদিন, কয়েক মাস, আমি বছর বলবো না, বছর সেটা তো বহু পরের ব্যাপার, কয়েক মাস যদি কন্টিনিউ করে, আগামী কয়েক মাসের মধ্যে ভারতের সাথে বিএনপির যে সম্পর্ক বা বিএনপি সরকারের যে সম্পর্কটা হবে, সেটি ইউনূস সরকারের চাইতেও খারাপ হবে। এর প্রধানতম কারণ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, ঘোষণা হয়ে গেছে আগামীকাল জাস্ট তিনি শপথ নেবেন, তার পরিষদ শপথ নেবে। সেই জায়গা থেকে বিএনপি যে আচরণ করছে ভারতের সাথে সম্পর্ক নিয়ে, তাতে বিএনপি দল তো দূর কি বাত, বিএনপি সরকারের সাথেও সম্পর্ক আসলে হবে না। বিএনপি আসলে ভারতকে ফিল করে না। বিএনপি ভারতকে আমরা ফিল করি। আমরা কেন ফিল করি? আমরা স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকেই ভারতকে ফিল করি, বাংলাদেশকে ফিল করি, মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুকে ফিল করি। বিএনপি কি একটিও করে? মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই জাতির মহানায়ক, এই জাতির স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিএনপি ফিল করে না। বাংলাদেশকে কতটা ফিল করে সে ব্যাপারে প্রশ্ন আছে। ভারতের অকৃত্রিম সহযোগিতাকে বিএনপি কতটুকু ফিল করে সে ব্যাপারে প্রশ্ন রয়ে গেছে, যার কারণে প্রশ্ন থেকেই যায়। এই জন্য ভারতের জনগণও কিন্তু সত্যিকার অর্থে, আপনি যতই কথা বলুন, আমি গত এই যে পরিবর্তিত পরিস্থিতিতে অসংখ্যবার বলেছি যে ভারতের জনগণ আওয়ামী লীগ করে, ভারতের সরকার আওয়ামী লীগ করে, ভারতের সব রাজনৈতিক দল আওয়ামী লীগ করে, বিএনপি কিন্তু কেউ করে না। আজকে আপনি একটা নিরপেক্ষ জরিপ করে দেখেন যে ভারতের জনগণের মধ্যে ম্যাক্সিমাম আওয়ামী লীগকে সমর্থন করবে। আর এই প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনৈতিক সমীকরণ এক নাটকীয় মোড় নিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ে ওপার বাংলায় যেমন বইছে আনন্দের জোয়ার, তেমনি এপার বাংলার রাজনীতিতে শুরু হয়েছে নতুন মেরুকরণ।
কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপি নেতাদের অভিনন্দন জানালেন, আর কেনই বা বিএনপি ও অন্যান্য দলগুলো এই জয় নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে? খবরের শুরুতেই আসা যাক অভিনন্দন বার্তার প্রসঙ্গে। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয়ে ওই দলের বর্তমান সভাপতি নীতিন নবীনকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ প্রধান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সূত্র বলছে, গতকাল বৃহস্পতিবার রাতে তিনি ব্যক্তিগতভাবে নীতিন নবীনকে টেলিফোনে অভিনন্দন জানান। এখানে একটি বিষয় লক্ষণীয়, নীতিন নবীন বিজেপির সভাপতি হওয়ার পর শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই প্রথম শুভেচ্ছা জানালেন তাকে। নীতিন নবীন গত 20 জানুয়ারি ভারতের বিজেপির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব নিয়েছেন। মাত্র 45 বছর বয়সী সর্বকনিষ্ঠ সভাপতি নীতিন নবীন। সেই নীতিন নবীনকে আওয়ামী লীগ প্রধান শুভেচ্ছা জানাতে চাইছিলেন বেশ কিছুদিন ধরে, কিন্তু কোন উপলক্ষে কিভাবে শুভেচ্ছা জানাবেন সেইটা গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত জানানো হয়নি। কিন্তু শেষ পর্যন্ত একটি ফোন আলাপের মাধ্যমে সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সভাপতি হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলা জয় করবার জন্য নীতিন নবীনকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা শুভেচ্ছা জানিয়েছেন। শুধু কেন্দ্রীয় নেতৃত্বই নয়, শেখ হাসিনার শুভেচ্ছা তালিকায় ছিলেন পশ্চিমবঙ্গের প্রভাবশালী দুই নেতা শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আওয়ামী লীগ সূত্র নিশ্চিত করেছে যে শেখ হাসিনা এই দুই নেতাকেও বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন। এই শুভেচ্ছা বার্তা বিজেপির আরেক নেতা তথা দলের তরফে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত শিশির বাজেরিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে বিজেপিকে দলগতভাবে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক মহলের সবচেয়ে বেশি জল্পনা চলছে শুভেন্দু অধিকারীকে নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে। আজকে বিকেলে কয়েক ঘন্টা আগে অমিত শাহ ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিসেবে। আগামীকাল তিনি শপথ নেবেন। শেখ হাসিনা সমস্ত বিজেপি প্রার্থীর পাশাপাশি শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দিত করার পেছনে একটি গভীর আবেগঘন ও রাজনৈতিক কারণ রয়েছে। কেন শুভেন্দু অধিকারীর প্রতি শেখ হাসিনার এই বাড়তি মমতা? কারণটা লুকিয়ে আছে গত 2 বছরের ইতিহাসে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেন, তখন অনেক ভারতীয় নেতা নীরব থাকলেও শুভেন্দু অধিকারী সরব ছিলেন এবং প্রকাশ্যে তিনি বারবার গণমাধ্যমের সামনে বলেছেন, হাসিনা ওয়াজেদ বঙ্গবন্ধু কন্যা, তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তাকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং তিনি ভারতের পরম অতিথি। এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর কৃতজ্ঞতা স্বরূপ শেখ হাসিনা তাকে বিশেষভাবে সম্মানিত করেছেন বলে মনে করছে আওয়ামী লীগ সংশ্লিষ্টরা। চলুন আমরা শুভেন্দু অধিকারীর ভিডিও ক্লিপ দেখে আসি তিনি কি বলেছিলেন শেখ হাসিনাকে নিয়ে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। আমরা ওই দেশ সৃষ্টি করেছি, আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। দর্শক দেখলেন শুভেন্দু অধিকারী কি বলেছেন। কাজেই এই বক্তব্য, এই কথামালা, এগুলোই আগামীতে কি হতে যাচ্ছে বা কি হতে পারে এগুলো প্রকাশ করছে। আমরা আগামীতে হয়তো অনেক কিছুই দেখব। এবার আসি মুদ্রার উল্টো পিঠে।
বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম অনেকটা নিষিদ্ধ বা সীমিত থাকলেও শেখ হাসিনা ভারতের বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। বিএনপির সাথে বিজেপির যে সম্পর্ক বেশি দূর এগোবে না, আপনি এখন দেখুন, খলিলুর রহমান ভারত সফরে গেছেন, হুমায়ুন কবিরকে সাথে নিয়ে বিজেপির সাথে সখ্য গড়তে চেষ্টা করেছেন, বার্তা দিয়েছেন, সেটা তো পেছনের খবর। কিন্তু এখনকার খবর দেখুন যে আওয়ামী লীগ শুভেচ্ছা জানাচ্ছে, দলগতভাবে শুভেচ্ছা জানাচ্ছে, আওয়ামী লীগ প্রধান ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাচ্ছেন, বিজেপি নেতাদের শুভেচ্ছা জানাচ্ছেন, কিন্তু অন্যদিকে বিএনপি সহ বাকি দলগুলো কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিজেপিকে বঙ্গ বিজয়ের শুভেচ্ছা জানায়নি। বরং এনসিপির মতো কয়েকটি দল বিজেপির জয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি পশ্চিমবঙ্গে উগ্রবাদী শক্তির উত্থান হয়েছে বলে মন্তব্য করেছে। এমনকি জামাত অখুশি হয়েছে, বিএনপি মনে মনে অখুশি হয়েছে। বিএনপির সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তারা উদ্বিগ্ন, যে বিশেষ করে পুশ ইন ইস্যুতে, পুশব্যাক ইস্যুতে ভারত যদি পুশব্যাক করে বা বাংলাদেশে যদি পুশ ইন ঘটে, এগুলো নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে এবং তার মতামত পেশ করেছে। আমি আজকে দুপুরে একটি ভিডিওতে এমনটা বলেছি এবং পররাষ্ট্রমন্ত্রীর মতামত বিএনপি দলগতভাবে পুশব্যাক ইস্যুতে যে মতামত দিয়েছেন যে পুশব্যাক যদি ভারত করে তাহলে বাংলাদেশও বসে থাকবে না, এটি দলগতভাবে বিএনপি তাদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে। কাজে আমি বলছি যে আমি এটা কি অমূলক বলছি যে বিএনপির সাথে ভারতের সম্পর্ক কোনোভাবে এগোবে না। পশ্চিমবঙ্গে বিজেপির এই উত্থান বাংলাদেশের আসন্ন দিনগুলো রাজনীতিতে কি প্রভাব ফেলবে? শেখ হাসিনার এই সরাসরি যোগাযোগ কি আওয়ামী লীগকে আবার অক্সিজেন দেবে, নাকি বিজেপি বিএনপি নতুন কোনো সমীকরণ তৈরি হবে? আমি এক কথাই বলি, সমীকরণ তৈরি হবে না। সম্পর্কটা জোর করে পীড়িত হয় না, পীড়িত হবে না। সে শুরুতেও বলেছি, মাঝখানেও বলেছি, শেষেও বলছি যে বিএনপির সঙ্গে সম্পর্ক কিছুতেই এগোবে না, আওয়ামী লীগের সঙ্গেই সম্পর্ক হবে। এবং সামনে অনেক কিছু আমরা দেখব, আমরা আওয়ামী লীগের জন্য অনেক ইতিবাচক অনেক কিছু দেখব। এই ফোন মানে শেখ হাসিনার আতাত বলুন আর যেভাবে বলুন, শেখ হাসিনা তো ভারতেই আছেন, তিনি তো সবসময় যোগাযোগ করতেই পারছেন, যোগাযোগ রক্ষা করছেনই। কাজেই আওয়ামী লীগের পেছনে ভারত, বিএনপির পেছনে ভারত নেই। বিএনপি ইতিমধ্যে বহু নৌকায় পা দেওয়া শুরু করেছে, চীন, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন ঘাটে পা দেওয়া শুরু করেছে। এই বিভিন্ন ঘাটে পা দিতে কোথায় পা ফসকে পড়ে অতল তলে হারিয়ে যাবে সে অবস্থা হবে। এখন দেখার বিষয় যে সামনে কি ঘটছে, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।